তো বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে মে মাস শেষ হতে চলেছে এবং মে মাসের শেষ মানেই আমাদের এখানে বৃষ্টি ও বর্ষা শুরু। এই সময় কিন্তু আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখা এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনা একটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। এই সময় প্রবল বৃষ্টিতে আমরা আমাদের জবা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব, কিভাবে আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো, কিভাবে এই সময় আমরা জবা গাছগুলিকে সুস্থ রাখতে পারবো, সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। এই সময় আমাদের জবা গাছগুলি পরিচর্যার অভাবে কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে। কিন্তু বন্ধুরা আমরা যদি এই সময় প্রত্যেকটা জবা গাছকে সুস্থ এবং সবল রাখতে চাই, জবা গাছগুলোকে যদি দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে চাই এবং জবা গাছ থেকে যদি এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে চাই, তাহলে এই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে বিশেষ কয়েকটি কাজকে করে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই দুটি খাবারকে অবশ্যই কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা এই পুরো বর্ষা জুড়ে আমরা জবা গাছগুলিকে যেমন সুস্থ সবল এবং সতেজ রাখতে পারবো, তেমন জবা গাছগুলিকে আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা সম্পূর্ণ বর্ষা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো এই সময় দাঁড়িয়ে আমাদের কোন কোন বিশেষ কাজকে করতে হবে এবং এই দুটি খাবারকে আমাদের কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা এই মে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের জবা গাছগুলোকে কিন্তু দ্রুত হারে ঝাঁকড়া করতে হবে। কারণ বন্ধুরা আমরা জবা গাছ থেকে ভরে তখনই ফুল পাবো যখন আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা শাখা পোশাখা এবং ডালপালাকে আনতে পারবো। আমাদের জবা গাছ তখনই আমাদের ফুল দেবে যখন আমরা জবা গাছকে সুস্থ রাখতে পারবো। তো প্রথম এই সময় দাঁড়িয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা হবে সেটা হচ্ছে আমাদের জবা গাছগুলোকে ঝাঁকড়া করে তুলতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রবল গ্রীষ্মে যেসব জবা গাছ বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছিল সেই সব জবা গাছকে এই সময় কিন্তু আমাদের অল্প বিস্তর পূর্ণ করতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের জবা গাছ কিন্তু বর্ষা এবং বৃষ্টিকে প্রচুর পরিমাণে পছন্দ করে। এই সময় আমাদের জবা গাছগুলোকে যদি আমরা অল্প করে কাটাই ছাটাই করতে পারি, তাহলে বৃষ্টির জল পেয়ে কিন্তু আমাদের এই জবা গাছগুলো দ্রুত হারে ঝাঁকড়া হবে এবং নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালা আনতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড দাবদাহে কিন্তু আমার জবা গাছের পাতাগুলো অল্প বিস্তর কুঁকড়ে যেতে এবং ছোট হতে আরম্ভ করেছে। এই রকম অবস্থা থাকলে আমাদের জবা গাছ কিন্তু কখনোই সুন্দরভাবে ফুল আনতে পারবে না এবং জবা গাছ থেকে আমরা কিন্তু ভরে কখনোই ফুল পেতে পারবো না। তাই এই সময় আমাদের যেসব জবা গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হচ্ছে না, এই সময় যেটা করতে হবে আমাদের সেই সব জবা গাছের এই ডালগুলোকে আমাদের কিন্তু অল্প করে পূর্ণ করে দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ডালটাকে এখান থেকে পূর্ণ করে দিয়েছি। এই ডালটাকে এখান থেকে পূর্ণ করে দিলে যেটা হবে, এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ এই কাণ্ডটা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখান থেকে অসংখ্য সংখ্যায় যে শাখা পোশাখা দেখা যাচ্ছে এই শাখা পোশাখাগুলো কিন্তু বৃদ্ধি হতে আরম্ভ করবে এবং এই শাখা পোশাখা থেকে কিন্তু বড় বড় পাতা আমরা পাবো এবং এই শাখা পোশাখা থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু গাছের মধ্যে ফুল আনতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এই মে মাসের শেষ মুহূর্তে আমাদের জবা গাছকে কাটাই ছাটাই করার পর যে দ্বিতীয় প্রশ্নটা সকলের মনে আসে যে জবা গাছগুলোকে আমরা এই সময় কোন স্থানের মধ্যে রাখবো। তো বন্ধুরা আমাদের জবা গাছকে সারা বছর সুস্থ রাখার ক্ষেত্রে এবং জবা গাছ থেকে প্রত্যেকটা সিজনে ভরে ফুল পাওয়ার ক্ষেত্রে আবহাওয়াটা কিন্তু বিশেষভাবে ম্যাটার করে। আমরা যদি সারা বছর আমাদের জবা গাছকে একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে পারি, তবেই কিন্তু আমাদের জবা গাছ যেমন সঠিকভাবে আমাদের ফুল দেয়, তেমন প্রত্যেকটা জবা গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হয়। প্রত্যেকটা জবা গাছকে আমরা সারা বছর সুস্থ রাখতে পারি। তো বন্ধুরা আমরা সকলে জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষা প্রবেশ করতে চলেছে এবং বর্ষার প্রবেশ মানেই আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু। কিন্তু বন্ধুরা বৃষ্টি হলেই যে আমাদের জবা গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে এবং জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, সেটা কিন্তু একেবারেই নয়। এই বৃষ্টির সাথে সাথে আমাদের জবা গাছের মধ্যে এই সময় যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর এবং তার সঙ্গে সঙ্গে একটা স্টেবল ওয়েদার। তো বন্ধুরা আমাদের সেক্ষেত্রে যেটা করতে হবে এই সময় 2 নম্বর কাজ হিসেবে আমাদের বৃষ্টি হওয়া মাত্রই দেখতে হবে যে গাছগুলো সঠিকভাবে বৃষ্টির জল পাচ্ছে কিনা এবং বৃষ্টি শেষ হওয়া মাত্রই আমাদের খেয়াল করতে হবে গাছগুলো পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে কিনা। আমরা যদি এই কাজটা এই সময় করতে পারি তাহলে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা জবা গাছগুলোকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে।
তো বন্ধুরা, এরপর আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে যে 3 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ। এই সময় আমরা দেখি আমাদের ছোট থেকে বড় সমস্ত জবা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, জবা গাছগুলো দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে জবা গাছগুলো মারা যেতেও শুরু করে। তার প্রধান কারণ হচ্ছে বন্ধুরা সঠিকভাবে জল না প্রয়োগ করা। এই সময় আমরা সকলে জানি প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির সময়, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু বৃষ্টির জলে মাটিটা কিন্তু ভিজে আছে, কিন্তু তার সত্ত্বেও আমার জবা গাছের পাতা কিন্তু নুইয়ে পড়তে আরম্ভ করছে। এক্ষেত্রে আমরা অনেকে যে ভুলটা করি, আমরা আবার কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করে দিই। অতিরিক্ত জল প্রয়োগ করার ফলে আমাদের গাছগুলোর মাটিতে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হয় এবং সেই ফাঙ্গাস ধীরে ধীরে গাছের মধ্যে ছড়িয়ে পড়ে এবং গাছগুলো আমাদের মারা যেতে শুরু হয়। তাই আমাদের ছোট থেকে বড় সমস্ত জবা গাছকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সুস্থ রাখতে হলে, জবা গাছের পাতাকে এরকম সবুজ চকচকে রাখতে হলে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুল পেতে হলে যে 3 নম্বর কাজটা করতে হবে, আমাদের জবা গাছের মাটির মধ্যে যখন বৃষ্টি পড়বে বা মাটি যখন ভিজে থাকবে তখন আমরা কখনোই কিন্তু জল প্রয়োগ করব না। যখন মাটির ওপরের স্তর শুকিয়ে আসবে তখনই কিন্তু আমরা মাটির মধ্যে জল প্রয়োগ করব। মানে বলতে গেলে আমাদের গাছের মাটিকে কিন্তু আমাদের সব সময়ের জন্য ময়েশ্চার রাখতে হবে, যাতে সঠিকভাবে গাছ মাটি থেকে জলকে ইনটেক করতে পারে, গাছের পাতা যাতে সবুজ চকচকে থাকতে পারে এবং গাছগুলোকে যাতে আমরা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারি। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 4 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, আমাদের মে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে, জবা গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে এবং সম্পূর্ণ বর্ষা জুড়ে আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখতে হলে আমাদের জবা গাছের মধ্যে নানান রকম পরিচর্যা করার পাশাপাশি আমাদের যে 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, সেটা হচ্ছে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, এই সময় যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি, আমাদের জবা গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল পড়ার ফলে গাছের মাটি থেকে কিন্তু খাবার অতি সহজে কিন্তু ধুয়ে বেরিয়ে যেতে থাকে এবং তার ফলে বর্ষাতে আমাদের গাছের মধ্যে খাবারের অভাব কিন্তু হতে শুরু হয়। তার ফলে দেখা যায় যে সঠিকভাবে বর্ষাতেও আমাদের গাছগুলো যেমন বৃদ্ধি বিকাশ করতে পারে না, তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না। তাই এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই বর্ষাতেও গাছের সমস্ত খাদ্য চাহিদাকে কিন্তু আমাদের মেটাতে হবে এবং পর্যাপ্ত পুষ্টি যাতে গাছের মাটিতে থাকে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই বর্ষাতেও সঠিক খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরোয়া জিনিসটাকে যদি এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করি, আমরা কিন্তু আমাদের জবা গাছের মধ্যে সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে মেটাতে পারবো এবং গাছগুলোকে এই বর্ষাতে আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু গাছ থেকে ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই জিনিসটা হলো সরিষা, যা আমরা প্রত্যেকেই রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারবো এবং এই জিনিসটার মধ্যে আছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস, যা আমাদের গাছের শিকড়কে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছকেও দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র এই জিনিসটাকে প্রয়োগ করলে যে আমাদের গাছের বৃদ্ধি বিকাশ হবে সেটা কিন্তু একেবারেই নয়। তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, এটা হচ্ছে ফটকিরি, যা আমরা সকলেই আফটার সেভিং ব্যবহার করি এবং এই জিনিসটাকে কিন্তু অল্প মূল্যে আমরা যে কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারি এবং এই জিনিসটাকে ব্যবহার করে যেমন আমরা গাছের মাটিকে সঠিকভাবে ফাঙ্গাস মুক্ত রাখতে পারি, তেমন গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলার পাশাপাশি গাছকে আমরা কিন্তু রোগ মুক্ত রাখতে পারি। তো চলো সময় নষ্ট না করে এই সরিষা এবং এই ফটকিরিকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা এবার দেখে নেওয়া যাক। এই সময় মে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই ফটকিরিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের এই ফটকিরিকে কখনোই আমরা জবা গাছের মাটিকে এই সময় অ্যাসিডিক করে তোলার জন্য ব্যবহার করব না। কারণ আমাদের বৃষ্টির জলের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু অ্যাসিড থাকে, যা অতি সহজে আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তোলে। আমরা এই সময় ফটকিরিকে ব্যবহার করব আমাদের জবা গাছের মাটি থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতে। তাই এই সময় আমাদের ফটকিরিকে একটা নতুন পদ্ধতিতে ব্যবহার করতে হবে। তো কোন পদ্ধতিতে আমরা ব্যবহার করব?
তো শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা একটা পাত্র, এবং তোমরা দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু আমি 500 ml জল নিয়েছি। এই 500 ml জলের মধ্যে আমরা যে এই ফটকিরির টুকরোটা সেটা কিন্তু ফেলে দেবো, এবং এই অবস্থায় আমরা রেখে দেবো জলটাকে 10 মিনিট। 10 মিনিট পর আমাদের কিন্তু এই জলটা প্রস্তুত হয়ে যাবে এবং জলটা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করার জন্য তৈরি হয়ে যাবে। তো এরপর আমাদের জানতে হবে এই সরষেকে আমাদের কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই সরষেকে কখনোই আমরা ডাইরেক্ট গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারবো না। এক্ষেত্রে কিন্তু গাছের মাটির মধ্যে সরষের গাছ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই সরষেকে আমাদের পেস্ট করতে হবে এবং পেস্ট করে একটা সুন্দর তরল লিকুইড দ্রবণ তৈরি করতে হবে। তো চলো কিভাবে আমরা লিকুইড দ্রবণটা তৈরি করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, শুরুতেই আমরা বাড়ি থেকে কিন্তু একটু সরষেকে সংগ্রহ করব। তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু খুব অল্প মূল্যে দোকানে পাওয়াও যায় এবং আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই জিনিসটা থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি থেকে একটু সরষেকে সংগ্রহ করে নিয়েছি এবং তার থেকে আমি কিন্তু কিছুটা সরষে মিক্সিতে পেস্ট করে আমি কিন্তু এখানে সুন্দর একটা তরল তৈরি করেছি। এখানে 500 ml তরল আমি কিন্তু রেডি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে যেটা করতে হবে, তোমাদের গাছ যতটা আছে সেই হিসেবে তোমরা জলকে ব্যবহার করবে এবং প্রত্যেক 500 ml জলের জন্য তোমরা 2 চামচ সরষের গুঁড়োকে প্রয়োগ করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জলের মধ্যে 2 চামচ সরষের গুঁড়োকে প্রয়োগ করেছি, করে কিন্তু 24 ঘন্টা রেখে দিয়েছি। তার ফলে একটা সুন্দর তরল দ্রবণ তৈরি হয়ে গেছে এবং গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটা প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের এই ফটকিরির জলটা থেকে আমাদের কিন্তু এই ফটকিরিটাকে তুলে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে এবং জলটা কিন্তু একটু সাদা বর্ণের হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাদা বর্ণের একটা তরল তৈরি হয়ে গেছে। এই তরলটার সঙ্গে কিন্তু আমাদের এই তরলটাকে কিন্তু মিক্স করতে হবে। তো চলো আমরা কিন্তু এই 500 ml তরলটা আমরা এই 500 ml ফটকিরির জলের সঙ্গে কিন্তু সুন্দরভাবে আগে মিশিয়ে ফেলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপর থেকে ছেঁকে ফেলেছি। আমি কিন্তু এই সরষের গুঁড়োটাকে ব্যবহার কখনোই করব না, কারণ বন্ধুরা আমরা এই গ্রীষ্ম থেকে বর্ষা যত পাতলা করে এই দ্রবণটাকে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো তত কিন্তু সুন্দর ভালো আমরা রেজাল্টটা কিন্তু দেখতে পাবো। তো চলো এবার আমাদের দ্রবণটা রেডি, আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জবা গাছের কাছে চলে এসেছি এবং এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করার আগে আমাদের কিন্তু একটা বিষয় ভালো করে মাথায় রাখতে হবে, এই দ্রবণটা কিন্তু ভিজে মাটিতে কখনোই ব্যবহার করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে। এই সময় কিন্তু আমাদের দ্রবণটাকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা 250 ml জল আমরা কিন্তু 8 ইঞ্চি টবের মধ্যে কিন্তু ব্যবহার করে দেবো। দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু 8 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু এই তরল দ্রবণটা 250 ml ব্যবহার করে দিচ্ছি। এইটা ব্যবহার করার পর আমাদের কিন্তু ততক্ষণ গাছের মাটিতে আর কোনো জলকে ব্যবহার করা চলবে না যতক্ষণ না এই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে বা এই খাবারটা যতক্ষণ না গাছ সঠিকভাবে ইনটেক করে নিচ্ছে। এই খাবারটা ইনটেক করে নেওয়ার পর বা এই মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার গাছের মাটিতে জল প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এরপর যে প্রশ্নটা আসে যে এই যে তরল খাবারটা আমরা প্রয়োগ করলাম, এই খাবারটা আমরা কতদিন অন্তর অন্তর আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এই খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে 15 দিন অন্তর অন্তর। আমরা যদি 15 দিন অন্তর অন্তর সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে এই খাবারটাকে ব্যবহার করতে পারি, তাহলে সমস্ত খাদ্য চাহিদাকে আমরা যেমন জবা গাছের মধ্যে মেটাতে পারবো, তেমন জবা গাছের মাটিকে আমরা ফাঙ্গাস এবং রোগমুক্ত রাখতে পারবো। তো বন্ধুরা, এই মে মাসের শেষ মুহূর্ত থেকে শুরু করে আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে যদি আমরা এই দ্রবণটাকে ব্যবহার করতে পারি বা এই পরিচর্যাগুলোকে করতে পারি, তাহলে প্রত্যেকটা গাছকে আমরা সমানভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবো এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে ফুল পেতে পারবো। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারকে এখনো সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।